আসসালামু আলাইকুম। বিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেম ইনস্টলেশনের সময় অ্যাডিশনাল রেফ্রিজারেন্ট কতটুকু পরিমাণ চার্জ করতে হয় তা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আমরা যখন প্রজেক্টে ইনস্টলেশনের কাজ করি, আউটডোর ইউনিট, ইনডোর ইউনিট, রেফ্রিজারেন্ট পাইপলাইন এগুলার কাজ শেষ করার পরে কমিশনিং এর পূর্বে আউটডোর ইউনিট এবং ইনডোর ইউনিটের মধ্যবর্তী যে রেফ্রিজারেন্ট পাইপলাইন আছে সেটা ক্যালকুলেশন করে অ্যাডিশনাল রেফ্রিজারেন্ট চার্জ করতে হয়। কারণ বিআরএফ ম্যানুফ্যাকচারাররা শুধুমাত্র আউটডোর ইউনিটের ইন্টারনাল কুলিং সাইকেলে রেফ্রিজারেন্ট চার্জ করে দিয়ে থাকে। আউটডোর ইউনিট থেকে ইনডোর ইউনিটের মধ্যবর্তী যে অতিরিক্ত রেফ্রিজারেন্ট পাইপলাইন, এই পাইপলাইনের জন্য অতিরিক্ত রেফ্রিজারেন্ট চার্জ করতে হয়। তো এই অতিরিক্ত রেফ্রিজারেন্ট কতটুকু চার্জ করবেন তা চলুন দেখে নিই। আমরা বিভিন্ন সাইজের কপার টিউব ব্যবহার করে থাকি। ৪১.২৮, ৩৮.১, ৩৪.৯২ মিলিমিটার। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন মিলিমিটার এককে আমি দেখিয়েছি। প্রত্যেকটা কপার টিউবেরই আলাদা, আলাদা থিকনেস। যেমন ৪১.২৮ এই টিউবের থিকনেস ১.৫ মিলিমিটার। আবার ৩১.৭৫ এই কপার টিউবের থিকনেস ১.৩। আবার ২৫.৪ এই আউটার ডায়ার কপার টিউবের থিকনেস ১.২। তো বিভিন্ন টিউবের থিকনেস বিভিন্ন রকম হতে পারে। আপনারা এই চার্টে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা লিকুইড লাইন অর্থাৎ আউটডোর ইউনিট থেকে ইনডোর ইউনিট পর্যন্ত যে রেফ্রিজারেন্ট পাইপলাইন, এই পাইপলাইন টুকুই অ্যাডিশনাল রেফ্রিজারেন্ট চার্জিং এর জন্য ক্যালকুলেশনে নিয়ে আসবো। তো লিকুইড লাইনের কোয়ান্টিটি অনুসারে আমরা অ্যাডিশনাল রেফ্রিজারেন্ট চার্জ করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেফ্রিজারেন্ট ম্যাস, রেফ্রিজারেন্টের পরিমাণটুকু আমি দেখিয়েছি গ্রাম পার মিটার। প্রতি ১ মিটার কপার টিউবের জন্য কত গ্রাম রেফ্রিজারেন্ট চার্জ করতে হবে। যেমন ৪১.২৮ মিলিমিটার কপার টিউবের ১ মিটার টিউবের জন্য ১৩৮৪ গ্রাম রেফ্রিজারেন্ট চার্জ করতে হবে। ৩৮.১ আউটার ড্যাক কপার টিউবের ১ মিটার টিউবের জন্য ১১৭৪ গ্রাম রেফ্রিজারেন্ট চার্জ করতে হবে। এরকম করে ৩৪.৯২ এই টিউবের জন্য ১ মিটার টিউবের জন্য ৯২১ গ্রাম রেফ্রিজারেন্ট চার্জ করতে হবে। ৩১.৭৫ আউটার ড্যাক কপার টিউবের ১ মিটার টিউবের জন্য ৭৭৩ গ্রাম রেফ্রিজারেন্ট অতিরিক্ত চার্জ করতে হবে। এইভাবে ২৮.৫৮ এই টিউবের জন্য ৬২৮ গ্রাম, ২৫.৪ টিউবের জন্য ৫০৭ গ্রাম রেফ্রিজারেন্ট চার্জ করতে হবে। আমি ভিডিওটি ছোট বানানোর জন্য আগে থেকেই ক্যালকুলেশন করে ফর্মুলা ব্যবহার করে ক্যালকুলেশন করে টেবিলটি বানিয়েছি। আপনারা এটা নোট করে রাখতে পারেন। জাস্ট আপনাদের যতটুকু প্রয়োজন, যদি ২৫ মিটার কপার টিউবের প্রয়োজন হয় তাহলে ২৫ দিয়ে গুণ করবেন। যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিয়ে আপনারা গুণ করে আপনাদের প্রয়োজনীয় রেফ্রিজারেন্ট চার্জ করতে পারবেন আশা করি। এখন আপনাদের মাঝে একটি প্রশ্ন রেইজ হতে পারে যে শুধুমাত্র আমরা লিকুইড লাইনের পাইপ সাইজ টুকুই অর্থাৎ আউটডোর থেকে ইনডোর ইউনিটের মধ্যবর্তী যে পাইপলাইন এইটুকুই আমরা ক্যালকুলেশনে কেন নিয়ে আসলাম? হ্যাঁ, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আউটডোর ইউনিট থেকে ইনডোর ইউনিট পর্যন্ত যে মধ্যবর্তী পাইপলাইন এখানে লিকুইড রেফ্রিজারেন্ট বিরাজমান এবং ইনডোর ইউনিট থেকে আউটডোর ইউনিট পর্যন্ত যেটা আবার কম্প্রেসরে ব্যাক করতেছে এটা গ্যাসিয়াস রেফ্রিজারেন্ট বা ভ্যাপার রেফ্রিজারেন্ট। তো এখানে ডেনসিটির একটা বিষয় আছে। এখানে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি ৯.৫২ মিলিমিটার কপার টিউবের জন্য ১ মিটার কপার টিউব ৬৩ গ্রাম রেফ্রিজারেন্ট এখানে আমরা ৮৪১০ এই রেফ্রিজারেন্টটুকু ক্যালকুলেশনে দেখিয়েছি। ৬৩ গ্রাম রেফ্রিজারেন্ট প্রয়োজন। সেইম রেফ্রিজারেন্ট যখন ফেজ চেঞ্জ হয়ে গ্যাসিয়াস বা ভ্যাপারে পরিণত হয় তখন ১ মিটার কপার টিউবের জন্য মাত্র ২ গ্রাম রেফ্রিজারেন্টের প্রয়োজন হচ্ছে। গ্যাসিয়াস রেফ্রিজারেন্টের ডেনসিটি লিকুইড রেফ্রিজারেন্টের ডেনসিটির ৩০ ভাগের ১ ভাগ। যার কারণে আমরা গ্যাসিয়াস বা ভ্যাপার লাইনের অর্থাৎ সাকশন লাইনের জন্য পাইপলাইন ক্যালকুলেশন করি না অতিরিক্ত রেফ্রিজারেন্ট চার্জিং এর জন্য। এটাই হচ্ছে মূল কারণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।